রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের দারিদ্র্য, সামাজিক ন্যায্যতা, জলবায়ু পরিবর্তন, জেন্ডার ইস্যু এবং সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর আত্ম উন্নয়ন নিয়ে এবং এসব ইস্যুতে প্রাসঙ্গিক, অংশগ্রহণমূলক ও কার্যক্রমমুখী জ্ঞান উৎপাদনে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় রিবের একটি অন্যতম প্রকল্প হচ্ছে অ্যাডভান্সিং ট্রানজিশনাল জাস্টিস ইন বাংলাদেশ বা বাংলাদেশের রূপান্তরণকালীন ন্যায্যতার অভিমুখে। প্রকল্পটিতে সহায়তা করছে জার্মানির রোজা লাক্সেমবার্গ স্টিফটং। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে এবং বাংলাদেশের জন্য একটা বড় সংকট। উপকূলবর্তী ও দুর্যোগপ্রবণ এলাকার দুর্যোগ পরবর্তী সময়ে বাস্তুচ্যুতি, খাদ্য ও পানি সংকট এবং সহিংসতার হার বৃদ্ধি পাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে নারীরা সমস্যার সম্মুখীন হচ্ছে বেশি। এই প্রকল্পে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জেন্ডার ভিত্তিক বৈষম্যের সম্পর্ক দেখার চেষ্টা করা হয়েছে। বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্যে আজকের এই পডকাস্টের আয়োজন। আমাদের আজকের বিষয়বস্তু বৈশ্বিক এবং বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিসরে জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার ন্যায্যতার আন্তঃসম্পর্ক বিশ্লেষণ। এখানে আজকে আমরা যে পডকাস্টে, আমার নাম সুরাইয়া বেগম, বর্তমানে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের পরিচালক হিসাবে কর্মরত আছি এবং এই প্রকল্পে সমন্বয়কের দায়িত্ব পালন করছি। আমাদের আজকের পডকাস্টের অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর মনিরুল ইসলাম খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। প্রফেসর মনিরুল ইসলাম খান, আপনাকে আমাদের আলোচনায়, পডকাস্টে স্বাগতম। আমরা সরাসরি আলোচনায় চলে আসি। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন কেন আজকের প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এ ব্যাপারে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং রিসার্চ ইনিশিয়েটিভের এই মহতী উদ্যোগকে, যে আপনারা যে এই বিষয়টাকে আপনাদের গবেষণার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, সেটাই কিন্তু প্রমাণ করে দেয় যে জলবায়ু সংকটকে নিয়ে কেন আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত, কেন আমাদের আরও বেশি এটার বিষয়ে আমাদের সচেতনতা বাড়ানো দরকার। দেখুন, জলবায়ু সংকট তো একটা বিশ্বব্যাপী একটা সংকট হচ্ছে, এবং এই সংকটের সবচেয়ে বড় যে আপনার ঝুঁকির দিকটা আছে সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন যা অর্জন করছি সেই অর্জনটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। কি অর্থে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে? যেমন ধরুন, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাচ্ছি, কিন্তু এই যে আপনার অকস্মাৎ ঝড় হচ্ছে, হঠাৎ হঠাৎ বন্যা হচ্ছে প্রবল, খরা হচ্ছে। সুতরাং আমাদের যে প্রবৃদ্ধি, আমরা যেটাকে উৎপাদন করছি, আগে যে উৎপাদন করতাম সেটা তো পারছি না, এবং যতটুকু বেশি উৎপাদন করছি সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রচুর প্রাণহানি ঘটছে সারা পৃথিবীব্যাপী। তৃতীয়ত হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যে আপনার সহায়ক পরিবেশটা দরকার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আপনি, আমি, সাধারণত মানুষ একটা সে যে তাপমাত্রাটা সহ্য করতে পারে তার একটা কিন্তু সীমা আছে। এখন যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, 48 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, বাংলাদেশে ধরুন আমাদের গড় আপনার তাপমাত্রা 35-34 পর্যন্ত আমরা নিতে পারি, কিন্তু 34-35 পর্যন্ত আমাদের খাদ্য উৎপাদনের জন্য, ধান উৎপাদনের জন্য যতটুকু তাপমাত্রা দরকার এটা সহনীয়। এর ওপরে যখনই হয়ে যাচ্ছে তখন ধান, এগুলো কিন্তু এর উৎপাদন সাংঘাতিক রকমভাবে ব্যাহত হচ্ছে। সঙ্গে আজকে আপনার খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, শ্রমিকরা বা রাস্তায় কাজ করতে গিয়ে তারা দুর্বল হয়ে যাচ্ছে, মৃত্যু ঘটছে তাদের এই উষ্ণতার কারণে। তারপরে আপনার এই ঝড় ইত্যাদির জন্য নদী ভাঙন হচ্ছে প্রচন্ড পরিমাণ এর জন্য, রাইট? সুতরাং এক হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, এবং এটা তো বাংলাদেশের ঘটনা না, এটা আপনি ইউরোপে দেখতে পাচ্ছেন, আপনি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাচ্ছেন, ল্যাটিন আমেরিকায় দেখতে পাচ্ছেন, আফ্রিকায় দেখতে পাচ্ছেন। ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। বন্যা, তার খরা, ঝড় এবং উষ্ণতা। এবং আপনি দেখেন মধ্যপ্রাচ্যে আমাদের যে পরিমাণ শ্রমিক যাচ্ছে, এবং জানেন আপনি প্রতি বছর মধ্যপ্রাচ্য থেকে আমাদের প্রবাসী শ্রমিকদের মৃত্যুহার বেড়ে গিয়েছে।
কারণ তাদের ওখানে প্রচন্ড ওই তাপদাহের মধ্যে কাজ করতে হচ্ছে এবং এটা করছে। এবং আপনি খেয়াল করবেন, এখন তো আমরা শীতকালে আছি, বুঝতে পারছি না, আপনি যখনই গ্রীষ্মকালে চলে আসবেন রিক্সাওয়ালারা দুপুরবেলা চালাতে পারে না, কারণ তখন 40 উঠে যায়, তাপমাত্রা উঠে যাচ্ছে 43, 42, 43। ঢাকা শহরে দেখবেন রিক্সাওয়ালারা চলছে। একটা রিক্সাওয়ালা যদি 30 দিনের মধ্যে যদি তার 15 দিন, তাকে যদি প্রতিদিন যদি 6 থেকে 7 ঘন্টা বসে থাকতে হয়, তার মানে সে মূলত 30 দিনে 15 দিন কাজ করছে। এটা কি 15-20 বছর আগেও ছিল না? না না না, এটা মূলত হয়েছে, এটা ধরনের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আছে, আমরা সবাই জানি, এটা একটা ইতিহাসও আছে। ইতিহাসটা হচ্ছে শিল্পায়নের, প্রাক শিল্পায়নের তাপমাত্রা বনাম উত্তর শিল্পায়নের তাপমাত্রা, এটা হচ্ছে আমাদের প্রধান আপনার মানে এটার পদ্ধতিগত বিশ্লেষণের ছক। আমরা জানি প্রাক মানে শিল্পায়নের উষ্ণতা ছিল আমাদের 15 থেকে 17 ডিগ্রি গড়ে, হ্যাঁ বাড়ছে কমছে, কিন্তু গড়ে ওয়ার্ল্ড টেম্পারেচার এটা ছিল। এখন সেইটাও চলে এসছে প্রায় 2 ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস তো বেড়েছেই গড়, এবং সেটা 1.5 বাড়লে পৃথিবীর জন্য ভয়াবহ হয়ে যাবে। কিছুদিন আগে ইকোনমিস্ট পত্রিকায়, লন্ডন থেকে প্রকাশিত ইকোনমিস্ট পত্রিকায় একটা চমৎকার আপনার ওরা কাভার পেজ করেছিল, যে পৃথিবীতে দাঁড়িয়ে আছে কতগুলো আপনার যদি ধরে নেন কতগুলো মানে দেশলাইয়ের শলাকার উপরে, 15টা শলাকার মধ্যে 14টা শলাকা অলরেডি পুড়ে গেছে, আর একটা পুড়লে পৃথিবীটা ধাপ্পাস করে পড়ে যাবে। সুতরাং এই ধরনের একটা ভয়াবহ তারা একটা কাভার পেজ করেছিল আপনার ইকোনমিস্টে। সুতরাং আপনার এই যে মানে উত্তর শিল্পায়নের যে মানে যেটাকে আমরা শিল্পায়নের যুগ বলি, উত্তর শিল্পায়ন বলবো না, শিল্পায়ন এবং প্রাক শিল্পায়ন এইভাবে বলি আমরা। 1750 সালে আমরা জানি আনুষ্ঠানিকভাবে শিল্পায়নের যাত্রা শুরু। তারপর থেকে আপনি চিন্তা করেন যে আমরা সবচেয়ে বেশি কি হয়েছে, কয়লা ব্যবহার থেকে হয়েছে, আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলছি ফসিলাইজড মানে ফুয়েল, অর্থাৎ যেটা কিনা আপনার এই জৈব মানে যে সমস্ত বস্তু সেগুলো যখন আপনার আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, সেখান থেকে যে আমরা পাই, যেটা হতে যেটা ডিজেল বলেন, পেট্রোল বলেন, অকটেন বলেন, সেখান থেকে সাংঘাতিক রকম ভাবে অকটেন নির্গমন হচ্ছে, কার্বন নির্গমন হচ্ছেন। সেই কার্বন গিয়ে উপরে একটা স্তর নির্মাণ করছে, যে স্তর থেকে আমরা তো কন্টিনিউয়াসলি তো আমরা পৃথিবী মানে আমরা তো তাপ পাচ্ছি, একটা পাচ্ছি বাইরে থেকে, আরেকটা তাপ আমরা জেনারেট করছি। পৃথিবীতে সবসময় আপনার তাপ আমরা উৎপাদন করেছি। ফর এক্সাম্পল, আমরা যখন হান্টিং গ্যাদারিং ইকোনমিতে ছিলাম, অর্থাৎ যখন কিনা আমরা এই বাইরে ঘুরে মানে যখন আমাদের মানে প্রাক আপনার কৃষি যুগে, অর্থাৎ আমরা যখন শিকারি ইয়েতে ছিলাম, তখনও পর্যন্ত কিছু তাপ উৎপাদন করেছি। তাপ উৎপাদন শুরু করেছে আমরা যখন আপনার কৃষি অর্থনীতিতে ঢুকেছি তখনই, অর্থাৎ আপনি যখনই কৃষি কাজ করেন তখন আপনার নাইট্রোজেন ইত্যাদি বিভিন্ন রকমের আপনি গ্যাস নির্গত হয় এবং সেটা একটা তাপ উৎপাদন করে। এখন যেটা হয়েছে, আমরা এই কার্বন নির্গমন তো প্রচন্ড রকম ভাবে হচ্ছে, এবং আপনি চিন্তা 1960 সালের পরে পৃথিবীতে, সারা পৃথিবীতে আর্কিটেকচারাল ডিজাইন পাল্টে গেল। কিভাবে কিটা পাল্টে গেল এটা খুব ইন্টারেস্টিং। আমরা আর্টিফিশিয়াল কিংবা কৃত্রিম আপনার পরিবেশ তৈরি করা শুরু করলাম। সেই কৃত্রিম পরিবেশটা কি? এয়ার কন্ডিশন ব্যবহার করা, রাইট। তারপরে আমরা আপনার সমস্ত বিল্ডিংটাকে মানে তথাকথিত সৌন্দর্যের জন্য কাঁচ দিয়ে ঘিরে দিলাম সমস্ত পৃথিবীতে। হ্যাঁ, আপনি আর্কিটেকচার গুলো দেখেন, এটা 1960 থেকে এটা শুরু হলো। আমরা উপরে বাড়ছি, কাঁচ দিয়ে ঘিরে ফেলছি, ভেতরে লাইট জ্বালাচ্ছি, সুতরাং প্রচুর পরিমাণ তখন আপনার তাপ উৎপাদিত হচ্ছে এবং সেই তাপ নির্গমন হচ্ছে না, সেই তাপ চলে আসছে ভূপৃষ্ঠে। সেইটা থেকে আমরা, তার মানে আমরা প্রাকৃতিকভাবে, প্রকৃতিগতভাবে আমরা যতটুকু তাপ সহ্য করতে পারি তার থেকে বেড়ে গেছে অনেক। সুতরাং আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এক, যতটা তাপমাত্রায় আপনার এটাকে বলে অঙ্কুরোদ্গম, অর্থাৎ আপনি একটা ধানের যে শীষ সে যে বেরোবে এবং সে যে আস্তে আস্তে বড় হবে, সেটার থেকে অনেক বেশি মাত্রা হচ্ছে, সুতরাং গাছ পুড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আপনার মাটির নিচের যে পানি, যেটা দিয়ে আপনি কৃষি কাজ করেন, কৃষিতে প্রভাব ফেলছে প্রচন্ড রকমের কৃষিতে। তারপরে আপনার আগাম বন্যা আসছে, সুতরাং আপনার আগাম বন্যা যখনই আসছে, আপনার বাংলাদেশের খাদ্যশস্যের একটা বড় অংশ আসে হাওড় অঞ্চল থেকে, এবং সেই হাওড়ে আপনার এপ্রিলে, এতদিন আমরা এপ্রিলে হারভেস্টিং সিজন ছিল আমাদের, রাইট। এখন আমরা দেখতে পাচ্ছি মার্চে হঠাৎ করে যে ক্লাউড বার্স্ট, আপনারা নিশ্চয়ই শুনেছেন ক্লাউড বার্স্ট, এটা হচ্ছে মানে মাউন্টেনাস এরিয়াতে এটা হয়, মূলত অনেক পরিমাণ প্রিসিপিটেশন বেড়ে যাচ্ছে, সেই কারণে প্রচুর পরিমাণ মেঘ হচ্ছে এবং সেই মেঘ একসময় ফেটে গিয়ে আপনার দেখা যায় একদিনে 1 বছরের বৃষ্টি হয়ে যাচ্ছে। এবং তখন সমস্ত হাওড়ে কিন্তু বাংলাদেশের
ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কিন্তু অনেক রকমের ইন্টারভেনশনস ছিল। আমাদের দেশে তো এখনো হয়নি। হ্যাঁ, হাওড়ে হয়েছে। Cloud হাওড়ে burst কত হয়েছে? ক্লাউড বার্স্ট, অফকোর্স মেঘালয়ের ক্লাউড বার্স্টের এফেক্ট পড়ছে ইয়েতে, আচ্ছা। আপনার মানে সুনামগঞ্জের হাওড়ে পড়ছে। এবং সুনামগঞ্জের হাওড় আমাদের একটা বড় রকমের গ্র্যানারি তৈরি করে, আমাদের খাবারের একটা বড় অংশ উত্তরবঙ্গ এবং আমাদের সুনামগঞ্জ অঞ্চল থেকে আসছে। সুতরাং এইটার তালিকা, মানে এটা নিয়ে আমরা আজকে সারাদিন আলোচনা করতে পারবো যে জলবায়ু সংকট কি ধরনের ভয়াবহতা তৈরি করেছে, কি ধরনের সংকট তৈরি করেছে, এবং এইটার কেন আমাদের এইটা। তবে আর সংকটের আরেক সংকট কি, যে আমরা জানছি সংকট, কিন্তু আমরা এই সংকটের কোনো সমাধান করতে পারছি না, এটা আরেক সংকট, সংকটের ভেতরের সংকট। সেই বিষয়টাতে আমরা পরে আসবো, নিশ্চয়ই আপনি সেই বিষয়টাতে একটু আলোকপাত করবেন, তাই না? তো আমরা যদি আরেকটু যদি মনে করি যে জলবায়ু পরিবর্তন মানে শুধু পরিবেশগত না, এটা সেখানে একটা মানে ন্যায্যতার সম্পর্ক আছে, কিংবা আমরা যখন বলি যে ক্লাইমেট জাস্টিসের ইস্যুটাকে যখন নিয়ে আসি, সেই সমস্যাটাকেও আমাদের বোধহয় একটু দেখা দরকার বিশ্বের পরিসরে, বৈশ্বিক পরিসরে, এবং যেটা কিনা গভীরভাবে সামাজিক এবং অর্থনৈতিক এবং জেন্ডার বৈষম্যকে সঙ্গে জড়িত। এই ব্যাপারটাতে আপনি কি একটু আলোকপাত করবেন? না, অবশ্যই, এটা তো ধরেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে দুটো সংকট এখানে, একটা হচ্ছে সামাজিক সংকট আর একটা হচ্ছে জলবায়ু সংকট, দুইয়ের একটা মিশ্রণ ঘটছে। ধরুন জলবায়ু সংকট নেই, তখনও কিন্তু এই লিঙ্গ বৈষম্য থাকতো, শ্রেণী বৈষম্য থাকতো। এখন এই লিঙ্গ, যেটা কিনা বিরাজমান লিঙ্গ বৈষম্য, বিরাজমান শ্রেণী বৈষম্য, বিরাজমান যে বঞ্চনা, অর্থনৈতিক বঞ্চনা, তার ঘাড়ে চেপে বসেছে জলবায়ু সংকট। ঠিক আছে, সুতরাং এটাকে আপনি বললেন সংকট স্কোয়ার। হ্যাঁ, তার মানে সোশ্যাল যে আপনার ক্রাইসিসটা ছিল, তার সাথে এখন ইকোলজিক্যাল কিংবা ক্লাইমেট ক্রাইসিস যুক্ত হয়েছে। মানে জলবায়ু সংকটটা আমাদের এই সামাজিক সংকটটাকে আরো বেশি তীব্র করছে। কেন তীব্র করছে? এবং সেই তীব্রতার মধ্যে কি নারীরা কি বেশি রাইট, এক্স্যাক্টলি। মূল জিনিসটা কি হচ্ছে? মূল জিনিসটা হচ্ছে যে সমাজ হচ্ছে সাংঘাতিক রকম ভাবে একটা অসম কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আছে। বিভিন্ন দেশে বিভিন্ন মাত্রায় অসমতা আছে, এই ইনইকুয়ালিটি যেটাকে আমরা বলি। বাংলাদেশে এক অর্থে আছে। কি কি ক্ষেত্রে আমরা অসমতা লক্ষ্য করি? অর্থনৈতিক ক্ষেত্রে অসমতা লক্ষ্য করি, যেটাকে আমরা শ্রেণী বৈষম্য দিয়ে মাপবার চেষ্টা করি। আমরা আপনার সাংস্কৃতিক বৈষম্য লক্ষ্য করি, যেটাকে আমরা এথনিক এক্সপ্লয়টেশন বলছি। হ্যাঁ, প্রান্তিকতা দিয়ে দেখি আমরা, যেমন ধরুন আমরা মানে রিলিজিয়াস মাইনরিটিদেরকে আমরা দেখি। তারপরে আমরা লিঙ্গ বৈষম্য দেখছি আমরা, রাইট, এই ধরনের। তারপরে আমরা বয়স সংক্রান্ত বৈষম্য আছে, বয়স্করা এক রকমের আপনার ভালনারেবিলিটি, অসহায়ত্বের মুখোমুখি আছে। হ্যাঁ, সে একটা শিশুরা আছে। সুতরাং এগুলো পৃথিবীতে সমাজ ব্যবস্থা, একটা সুষম সমাজ ব্যবস্থা ছিল এক সময়, সেটা একটা অসম সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। যখনই এই সুষম সমাজ ব্যবস্থা একটা অসম সমাজ ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে, সেটা শ্রেণী বৈষম্যের মাধ্যমে, লিঙ্গ বৈষম্যের মাধ্যমে, সাংস্কৃতিক বৈষম্যের মাধ্যমে, ধর্মীয় বৈষম্যের মাধ্যমে, ভাষাগত বৈষম্যের মাধ্যমে, তখন সেই সংকটটা একটা তীব্রতা ধারণ করেছে। এখন এই তীব্র একটা সংকটময় পৃথিবীতে, যেখানে কিনা আমরা বসবাস করছি, সেখানে যখন জলবায়ু সংকটটা এর সাথে যুক্ত হচ্ছে, তখন একটা ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। সেই অর্থে আপনাদের এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে অ্যাটেনশন, কিংবা আপনারা যে কনসার্নটা, উদ্বেগটা প্রকাশ করছেন। কারণ এটা আমাদের অফকোর্স চিন্তাই করতে হবে যে এই সংকটপূর্ণ, এই বৈষম্য পীড়িত সমাজে, হ্যাঁ, এই যে একটা ভয়াবহ প্রাকৃতিক সংকট তৈরি হয়েছে, সেই সংকটটা কিভাবে অভিঘাত তৈরি করবে বিভিন্ন শ্রেণীর মধ্যে, নারীর মধ্যে, পুরুষের মধ্যে, আপনার যারা কিনা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের মধ্যে, যারা বয়স্ক তাদের মধ্যে, যারা শিশু তাদের মধ্যে। সুতরাং এটা একটা মেজর আপনার ইস্যু। এবং সেইখানে আপনার জাস্টিসের বিষয়টা তো আসবেই। জাস্টিস বিষয়টা কি? জাস্টিস বিষয়টা হচ্ছে যে মানুষ যখন একসাথে বসবাস করে, তখন যদি তারা একই রকমের সুযোগ সুবিধা পায়, তখন তারা এক ধরনের অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়। আর যখন তারা অসম সুযোগ সুবিধা পায়, তখন তাদের মধ্যে আরেক ধরনের অনুভূতি তৈরি হয়, যেটাকে আমরা বলছি বৈষম্য। সুতরাং সেই বৈষম্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে, এবং সেই ক্ষোভ বিরাজমান সমাজ কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়। হ্যাঁ, তখনই আমরা ন্যায্যতার প্রসঙ্গটা উত্থাপন করি। এক্স্যাক্টলি, মানে এটা তো আমরা একটা সামাজিক বৈষম্যের কথাটা কি প্রসঙ্গে ন্যায্যতার কথাটা কি নিয়ে আসলাম। কিন্তু আমরা যদি গ্লোবালি যদি দেখি, সেখানে কি আমরা যখন বলি যে গ্লোবাল সাউথ, গ্লোবাল নর্থ, সেখানে কি কোনো বৈষম্য, জলবায়ু প্রেক্ষাপটে বৈষম্যগুলো যদি আপনি
এইটা তো ওইটাকে যদি আরেকটু ডিটেইলে বলেন আর কি। রাইট রাইট শুনেন এবং প্রথমত সেখানে যে আমরা যখন বলছি কাঠামোর কথা যখন আপনি বললেন, সেখানে কি মানে আমরা যখন বলি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিংবা নিউ লিবারালিজমের ইস্যুগুলো কি সামনে চলে আসে কিনা, এই থিওরিগুলো কিভাবে কাজ করে, না দেখুন এটাকে যদি আপনি একটু বলেন আর কি। না অবশ্যই দেখুন, একটা হচ্ছে যে যখন আপনি এই যে গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থের কথা বলছেন, এই সাউথ অ্যান্ড নর্থ এই বিষয়টা এসছে কখন এসছে? এটা হচ্ছে উপনিবেশ যখন পৃথিবীতে বিস্তৃতি লাভ করেছে। কোন উপনিবেশ? ধনতান্ত্রিক মানে ক্যাপিটালিস্টিক যে কলোনিয়ালিজম তৈরি হয়েছিল, সেই ক্যাপিটালিস্টিক কলোনিয়ালিজম যখন তৈরি হয়েছে, আমি কিছু কিছু মানে টার্মিনোলজি ইংরেজিতে বলছি, অবশ্যই, এটা কোনো সমস্যা নেই, হ্যাঁ। এই ক্যাপিটালিস্টিক আপনার কলোনিয়ালিজম যখন তৈরি হলো, কলোনিয়ালিজমের এক ধরনের সূত্রপাত ক্যাপিটালিজমের ভেতর দিয়েই। তখন আমরা লক্ষ্য করছি যে আপনার এই যারা কিনা কলোনি এবং যারা কলোনিয়াল মাস্টার্স, তাদের মধ্যে সাংঘাতিক ধনবৈষম্য শুরু হলো। যেমন আপনাকে আমি একটা ছোট্ট উপাত্ত দেই, যেমন আপনার অমর্ত্য সেনের ওনার যে জাস্টিস, আইডিয়া অফ জাস্টিস মোস্ট প্রবাবলি বইটা, ওখানে উনি একটা ডেটা উল্লেখ করছেন যে প্রি কলোনিয়াল ইন্ডিয়াতে আকবরের সময় এই অর্থনীতির সাইজ কত ছিল। এই অর্থনীতির সাইজ ছিল গ্লোবাল অর্থনীতির 1/4। এখন আপনি চিন্তা করেন যে আকবরের পিরিয়ডে অর্থনীতির সাইজ ছিল 1/4 গ্লোবাল অর্থনীতি, মানে ইন্ডিয়ান অর্থনীতি। তাহলে আপনি বুঝতেই পারেন যে আমাদের কি ধরনের প্রাচুর্য ছিল। এবং ইউরোপ অনেক বেশি এগিয়ে ছিল আপনার প্রযুক্তিতে। সুতরাং ইউরোপ প্রযুক্তিতে এগিয়েছে, ইউরোপ আপনার জ্ঞান সাধনায় এগিয়ে গেছে, সুতরাং তাদের ওখানে ধনতান্ত্রিক বিকাশটা ঘটেছে আগে। তারপরে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পর তারপরে যেটা হয়েছে, সেখান থেকে কিন্তু আপনি আজকে যে গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থের সূত্রপাত, অর্থাৎ যারা কিনা মানে শিল্পায়িত ধনতান্ত্রিক সমাজ, তারা উত্তরে অবস্থিত, তারা বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ তারা ভোগ করলো, তাদের আপনার ইকোনমিক প্রোডাকশন অনেক বেড়ে গেল। আপনি যদি 1800 সেঞ্চুরি এপাশ ওপাশ যদি দেখেন, অর্থাৎ 1800 সেঞ্চুরিতে আপনি যদি আজকের ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম দেখেন এবং আপনি যদি ইউরোপের পার ক্যাপিটা ইনকাম দেখেন, অলমোস্ট সেম। অথচ তারপর থেকে 19th সেঞ্চুরি থেকে এই মানে এই ডিসক্রিমিনেশনটা শুরু হলো। এখন হওয়ার পরে ঠিক আছে, হয়েছে, আমরা পিছিয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু ইয়েতে পিছনে ছিলাম না। আমাদের প্রাকৃতিক যে প্রাচুর্য ছিল, আমাদের যে র মেটেরিয়ালস ছিল, সেখানে আমরা কিন্তু পিছিয়ে নেই। আমাদের কিসে আমরা পিছিয়েছিলাম আমাদের যে সামাজিক কাঠামোটা নির্মাণ করলে ভারত এগিয়ে যেতে পারত, মানে অবিভক্ত ভারত, সেটা হতে পারেনি। আচ্ছা, সুতরাং কিংবা মানে ল্যাটিন আমেরিকা এগিয়ে যেতে পারতো, আফ্রিকা এগিয়ে যেতে পারতো, সেটা হয়নি। সেখানে ধনতন্ত্রের কাছে তারা পরাজিত হয়েছে। এই যে ইউরোপিয়ান ক্যাপিটালিজমের কাছে এই যে আমাদের পরাজয়, সেখান থেকে কিন্তু গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থ তৈরি হলো। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ক্যাপিটালিজম তার সার্ভাইভালের জন্য প্রচন্ড রকমের কনজামশনের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে ক্যাপিটালিজমের চরিত্র। অর্থাৎ ক্যাপিটালিজম ক্রমাগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করে, তুমি খরচ করো, এবং মানুষ খরচ করবে, সে উৎপাদন করবে। এখন এই যে খরচ করা আর উৎপাদন করার যে সংস্কৃতি, এটাকে আমরা বলছি কনজিউমারিজম। এই কনজিউমারিজমের ফলে দেখা যাচ্ছে আজকের মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপে বলেন, তাদের পার ক্যাপিটা গাড়ির সংখ্যা 3-4। একটা পরিবারে তারা 3টে থেকে 4টে গাড়ি ব্যবহার করছে। 3টে থেকে 4টে সে গাড়ি ব্যবহার করছে, সে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করছে, সে প্রচুর পরিমাণ অন্যান্য যে সমস্ত জায়গা থেকে হিট প্রডিউসার, সেটা সে তৈরি করছে, রাইট? সুতরাং আমরা তখন বলছি ভিকটিম অ্যান্ড পলিউটার, অর্থাৎ কে সংকটটা তৈরি করেছে এবং কে সংকটের ভিকটিম, কে এটাকে। সুতরাং গ্লোবাল সাউথ অ্যান্ড গ্লোবাল নর্থের যে প্যারাডাইম, সেই প্যারাডাইমের সাথেই যুক্ত হচ্ছে কারা পলিউটার এবং কারা ভিকটিম। তো সেখানে একটা প্রশ্ন আসে যে যেহেতু আমরা জানি যে বাংলাদেশ 0.5% কার্বন নিঃসরণ করে, কিন্তু যতগুলো মানে ভোগান্তির মধ্যে পড়বে যদি কার্বন যদি এভাবেই উৎপাদন হতে থাকে, সেই ভোগান্তির মধ্যে বাংলাদেশ কিন্তু আমরা যে জানি যে একটা হয়তো 10 জনের মধ্যে প্রথম 10 জনের মধ্যে আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানে অধিবাসী হিসাবে আমাদের এই ইস্যুটাকে কিভাবে আমরা গ্লোবাল নর্থের কাছে কিভাবে আমরা উপস্থাপন করব? হ্যাঁ, আপনি একটা উপাত্ত দিলেন, সেই উপাত্ততে হচ্ছে যে বাংলাদেশ কতটা কার্বন নিঃসরণ করে, কিন্তু বাংলাদেশ এই জলবায়ু সংকটের কতটা আপনার ভোগান্তি সহ্য করে। এই সুতরাং আমার অপরাধের সাথে আমার ভোগান্তির কোনো সম্পর্ক নাই। আমার ভোগান্তি প্রচন্ড, অথচ আমার অপরাধ খুব সামান্য। সেখান থেকেই আপনার ক্লাইমেট জাস্টিসের কথাটা এসছে।
রাইট, জলবায়ু ন্যায্যতার ব্যাপারটা এসছে যে আমি অপরাধ করিনি কিন্তু যত ভোগান্তি আমাকে সহ্য করতে হচ্ছে, তাহলে আপনার কি দায়? আপনি যেহেতু মানে আমরা হতে পারি আমরা সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আমরাও তো একটা আন্তর্জাতিক পরিবার। একটা পরিবারের মধ্যে যেমন বৈষম্যের কথা আসে, ন্যায্যতার কথা আসে, আপনি যদি সারা পৃথিবীকে একটা পরিবার মনে করেন, আজকে আপনি গ্লোবাল সাউথ গ্লোবাল নর্থকে যদি একটা পরিবার মনে করেন, সুতরাং তাদেরও তো একটা দায়িত্ব আছে যে আমরা এরা অপরাধ করেনি, অথচ এবং মানবিকতার দৃষ্টিকোণ থেকে তো এটা করতেই হবে। অর্থাৎ আপনি যদি মানবিকতার কথাকে তুলে ধরেন, আপনি যদি মনে করেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আদর্শের দিক থেকে এটা একটা অত্যন্ত উন্নত মানের আদর্শ মানবিকতা, তাহলে আজকে যাদেরকে আমরা বলছি উত্তর গোলার্ধ, তাদের এই দক্ষিণ গোলার্ধর বিষয়ে বিশেষ পরিমাণ তাদের দায়িত্ব আছে, কারণ তারা সবচেয়ে বেশি আমরা ভুগবো। হ্যাঁ, সুতরাং তারা কি কি ব্যাপারে করতে পারে? এখন দুটো তাদের প্রধান করণীয়, একটা প্রধান করণীয় হচ্ছে কার্বন নিঃসরণকে কমিয়ে আনা। আপনি জানেন এখানে বিভিন্ন রকমের ওই যে আপনার কার্বন ট্রেডিং বলে একটা নতুন শব্দ চালিত হয়েছে। সেটা হচ্ছে যে ঠিক আছে, মানে আমরা যদি শিল্পায়ন না করি, আমরা যদি আমাদের কার্বন নিঃসরণ এই পর্যায়ে রাখি, তাহলে আমরা যে কার্বন অর্থাৎ কার্বন নিঃসরণ করলেই তো আপনি যখন অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে থাকেন কার্বন নিঃসরণ বেড়ে যায়। সুতরাং অনেকে বলছে, যার উন্নত রাষ্ট্রগুলো বলছে ঠিক আছে তোমরা অর্থনৈতিক তোমরা কার্বন নিঃসরণ করো না, আমরা যে হারে করছিলাম আমরা তো কমাতে পারছি না। আমরা যেহেতু কমাতে পারছি না, আমরা আগের মাত্রা থেকে চেষ্টা করছি কমাতে, কিন্তু যতদিন আমরা জিরো কার্বনে না আসতে পারি, যে টাকাটা খরচ হচ্ছে, তোমাদের যে লসটা হচ্ছে, সেই ইকোনমিক লসটা তোমাদেরকে আমরা পুষিয়ে দেবো। এটাই হচ্ছে কিন্তু কার্বন ট্রেড অফ। ঠিক আছে, কার্বন ট্রেডের একটা প্রধান বিষয় দেখতে পাচ্ছি। এই যে আপনার কার্বন বাণিজ্য যেটাকে আমরা বলছি, সেই বাণিজ্যের আপনার যে আমরা কার্বন মানে আমরা অর্থনৈতিক উৎপাদনকে সীমিত রাখবো, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড যত বাড়বে তত কার্বন নিঃসরণ বাড়বে, উষ্ণতা বাড়বে। সুতরাং এইখানে এক ধরনের চুক্তি করছে যারা কিনা শিল্পায়িত সমাজ, তারা বলছে ঠিক আছে আমরা যেহেতু শূন্য নিঃসরণে আসতে পারছি না, আমরা যতদিন না আসি আমরা তোমাদেরকে যতটুকু অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আমরা তোমাদেরকে পুষিয়ে দেব। অর্থাৎ এই যে রিসোর্স ট্রান্সফারের যে ব্যাপারটা আছে, এখন সেটা তারা কতটা মানে দায়িত্বের সাথে করছে কিংবা প্রতিশ্রুতি অনুযায়ী তারা করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আমি যতটুকু জানি মানে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা সেখানে ঠিক মতো করছে না। হ্যাঁ, সুতরাং আমাদের যে পরিমাণ ক্লাইমেট ফান্ড আসার কথা ছিল সেটা আসছে না। আচ্ছা, সুতরাং সেইখানে কিন্তু একটা ন্যায্যতার প্রশ্ন মানে অন্যায্যতার প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক আছে, এবং আরেকটা সংকট তৈরি হবে যে বাংলাদেশে ধরেন আপনি অর্থনৈতিক এই কার্বন নিঃসরণকে সীমিত রাখার জন্য জলবায়ু আপনি তাপ প্রদাহকে মানে সীমিত রাখার জন্য আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিসকে সীমিত রাখলেন, তখন তো আপনার এর মধ্যে আনএমপ্লয়মেন্ট তৈরি হবে। সুতরাং সেটা কিন্তু আরেক ধরনের ক্রাইসিস তৈরি করবে। সুতরাং ক্লাইমেট জাস্টিস যেটাকে আমরা বলছি, ক্লাইমেট জাস্টিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা যেহেতু একটা অর্থনৈতিক কারণে তৈরি হয়েছে, অর্থাৎ অর্থনীতি এবং আপনার যে মানে ক্লাইমেট, এই দুইয়ের মধ্যে যে একটা ইন্টারাকশন হয়েছে, সেই ইন্টারাকশন থেকে এটা তৈরি হয়েছে। এটা মানে এটা বলতে আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ ক্যাপিটালিস্টিক যে সোশ্যাল সিস্টেম সেইটা মূলত দায়ী ফর দ্য ক্রিয়েশন অফ দ্য ক্লাইমেট ক্রাইসিস। সুতরাং প্রশ্ন হচ্ছে আপনি এই ক্যাপিটালিস্টিক মানে যে মানে ক্যাপিটালিজমের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস আপনার ক্লাইমেট ক্রাইসিস, সেটাকে আপনি কি অ্যাড্রেস করবেন, না আপনি এটাকে উইদাউট মানে পলিটিক্যাল ইকোনমিটাকে হিসেবের মধ্যে না নিয়ে আপনি এটাকে সিম্পল ফ্রেমওয়ার্কে অ্যাড্রেস করবেন? দ্যাট ইজ এ ভেরি মেজর কোশ্চেন। সেই সুযোগটা কতটা আছে আমরা জানি না। অর্থাৎ আপনাকে এটাকে পলিটিক্যাল ইকোনমি দিয়ে অ্যাড্রেস করতে হবে, না এটাকে নন পলিটিক্যাল ইকোনমি দিয়ে আপনি অ্যাড্রেস করবেন? দ্যাট ইজ এ মেজর ইস্যু। কারণ আপনাকে যদি মনে করেন যে না ক্যাপিটালিজম হ্যাজ প্লেড এ ভেরি সিগনিফিকেন্ট রোল ফর দ্য ক্রিয়েশন অফ ক্লাইমেট ক্রাইসিস, তাহলে আপনাকে একভাবে ওটাকে চিন্তা করতে হবে। ফাইন, আমি এগ্রি করছি যে আপনি এই মুহূর্তে ক্যাপিটালিস্টিক ইকোনমি থেকে বেরিয়ে যেতে পারছেন না। তাহলে আপনাকে ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে যে সমস্ত জায়গাগুলোকে আপনি মেরামত করতে পারেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু আরেকটু সুষম সমাজ ব্যবস্থা তৈরি করতে পারেন, আপনি বিতরণটাকে আরো সুষম করতে পারেন, গ্লোবাল নর্থ গ্লোবাল সাউথের মধ্যে বিতরণগুলো আর একটু রিডিস্ট্রিবিউট করতে পারেন, তাহলে আপনাকে সেই দিকে যেতে হবে। সেখানে একটা বড় রকমের দায় কিন্তু নর্থের রয়ে গেছে, শিল্পায়িত সমাজগুলো রয়ে গেছে, রাইট? সুতরাং সেই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। এর মধ্যে থেকে আপনাকে যেটা হচ্ছে যে দেখেন, এটা তো আপনি বৈশ্বিক মানে পরিমণ্ডলে বললেন, বৈশ্বিক পরিমণ্ডলে আমাদের কি পাওয়া উচিত কিংবা উচিত না। এবং আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের অপরাধ কম কিন্তু আমাদের ভোগান্তি বেশি, সুতরাং ন্যায্যতার দৃষ্টিতে সবসময় যে অপরাধ কম সে তো তার মানে সে তো এক ধরনের ন্যায্যতা চাবে। এখন মজাটা হচ্ছে কি জানেন, যে এইখানে আমরা চাইবো কিন্তু যার হাতে
ক্ষমতা, যার হাতে আপনার অর্থনৈতিক সম্পদ, সে যদি না দেয়, আপনার আমার তো কিছু করার নাই। এখন কতটা আপনি এই হিউম্যানিজমের ওয়েপন ব্যবহার করে আপনি তাদেরকে কতটা কনভিন্স করতে পারবেন, সে ব্যাপারে কিন্তু অনেকেই আশঙ্কা প্রকাশ করছে। কিন্তু আমরা যখন দেখি কপের ক্ষেত্রে যখন দেখি, তখন আমরা দেখি যে যারা এই ধরনের যারা আর কি ভুক্তভোগী, যারা সেসব ছোট ছোট দেশগুলো কিন্তু অনেক সোচ্চার থাকে। হ্যাঁ, তো সেখানে অল্টারনেটিভ কোনো ওয়ে আছে যে মানে আমরা কিভাবে আমাদের এই দাবিগুলোকে জানাতে পারি? না দেখুন, একটা হচ্ছে একটা জায়গা, কিন্তু এই যে কথাটা আপনি বললেন যে যারা শুনবে না, তারা সেক্ষেত্রে তাদের কিভাবে শোনানো যেতে পারে? এখন এখানে কি সমষ্টির কোনো মানে প্রভাব কি থাকে? এখন আমরা তো সবসময় মানুষের আপনার গুড থিঙ্কিং এর দিকে তাকিয়ে থাকি, শুভবুদ্ধির উদয় হবে আমরা মনে করি। যেমন ধরুন, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন মানে জাতিসংঘ তৈরি হলো, এটা তো একটা শুভবুদ্ধির উদয়ই হয়েছিল, তাই না? যে মানুষ যুদ্ধ করে বাঁচবে না। সুতরাং একটা হচ্ছে, সারা পৃথিবী যদি এই গ্লোবাল নর্থ, গ্লোবাল সাউথের তো দরকার আছে গ্লোবাল নর্থকে, কারণ আমরা তো একটা বড় রকমের তাদেরকে ব্রেন সাপ্লাই করি, আমরা তাদেরকে ওয়ার্কফোর্স সাপ্লাই করি, রাইট? তারপরে এখান থেকে আমাদের বহু রকমের ইন্টারন্যাশনাল ট্রেড ধ্বংস হয়ে যাবে। আজকে যদি গ্লোবাল নর্থ যা উৎপাদন করে, আপনাকে দেখতে হবে গ্লোবাল সাউথ সেটা কতটা কেনে। আজকে যদি গ্লোবাল সাউথের ইকোনমি যদি ধ্বংসপ্রাপ্ত হয় ক্লাইমেট ক্রাইসিসের জন্য, সুতরাং হয়তো আজ হোক কাল হোক গ্লোবাল নর্থের ইকোনমিও মুখ থুবড়ে পড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি এবার এই প্রসঙ্গটাকেই ধরে যদি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ যেরকম কার্বন কম নিঃসরণ করার পরেও বেশি ভুক্তভোগী, একইভাবে আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে দেখি, যেখানে কিনা সামাজিক বৈষম্য অনেক প্রকট, সেখানে নারী কিংবা প্রান্তিক জনগোষ্ঠী জলবায়ু নিঃসরণের মানে জলবায়ুতে কার্বন নিঃসরণের ক্ষেত্রে সেভাবে প্রভাব না রেখেও তারাই কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হয়। এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব যে কেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবার উপরে সমানভাবে পড়ে না, এবং কেন নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, প্রান্তিক জনগোষ্ঠী কেন বেশি ক্ষতিগ্রস্ত হয়? শুনুন, এই বিষয়টা আলোচনা করার জন্য আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে ছোট্ট করে। ইতিহাস কি বলে? ইতিহাস বলে, একটা অসম সমাজ ব্যবস্থায় যখনই একটা প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়, তখনই দেখা যাবে যে সেই অসম সমাজ ব্যবস্থায় যারা কিনা বঞ্চিত, যারা কিনা প্রান্তিক, তারা সেই আপনার প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে অনেক বেশি ভোগান্তি তাদের সইতে হয়। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটা আপনার সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন ধরুন, আপনার কিছুদিন আগে আপনি যদি ধরেন তৈরি হলো, কি হলো, আমরা যে মানে এপিডেমিক থেকে বেরোলাম, করোনা ক্রাইসিসও আপনি দেখেন না। হ্যাঁ, যদিও করোনা ক্রাইসিসে হয়তো বা আপনি যদি ইকোনমিক ডিফারেন্সিয়াল দেখেন, মানে অল্প আয়ের লোক মারা গেছে কম। এটার কারণটা হচ্ছে এই কারণে যে আপনার অল্প আয়ের লোকজন ফিজিক্যাল লেবার বেশি করেছে, এবং সেই ফিজিক্যাল লেবারের মাধ্যমে তাদের মধ্যে কিন্তু আপনার যেটা কিনা আমরা যেটাকে বলি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে বেশি, সুতরাং তারা রেজিস্ট করতে পেরেছে। এনিওয়ে, সেটা আরেকটা বিষয়, আমরা ওইদিকে যাচ্ছি না। কিন্তু আপনি যখন দেখেন, আপনারা অনেকগুলো গবেষণা করেছেন, আপনারা সেই গবেষণাগুলো কিছুদিন আগে উপস্থাপন করেছেন, তো এবং আমি সেই আপনাদের উপস্থাপনায় ছিলাম, এবং আপনারা কি কি দেখিয়েছেন? আপনারা দেখিয়েছেন এই মানে যখন জলবায়ু সংকট হচ্ছে, সেখান থেকে যখন খরা তৈরি হচ্ছে, জলবায়ু সংকটের কারণে যখন নদী ভাঙন সৃষ্টি হচ্ছে, অতি বর্ষণ হচ্ছে, অতি বন্যা হচ্ছে, তখন কি হচ্ছে, ছেলে, শিশু এবং নারী তারা অনেক বেশি ভোগান্তির শিকার হচ্ছে। কেন তারা শিকার হচ্ছে বেশি? কারণ একটা নারীকে অনেক দূরে গিয়ে খাবার পানি মানে তাকে সংগ্রহ করতে হচ্ছে, ঠিক আছে? কারণ মানে গৃহস্থালির কাজের বড় দায়িত্ব তার হাতে থাকে। হ্যাঁ, সুতরাং তাকে পানি সংগ্রহ করবার জন্য অনেক দূর, রান্নার পানি সংগ্রহ করার জন্য অনেক দূর যেতে হচ্ছে, তাকে খাওয়ার পানির জন্য যেতে হচ্ছে, এবং মানে যেটাকে আমরা সুপেয় পানি বলি, ড্রিঙ্কিং ওয়াটার, সেটারও উৎস কমে আসছে। এগুলো নারীর উপরই দায়িত্ব থেকে যাচ্ছে। সুতরাং যখনই জলবায়ু সংকট যখন সাধারণ প্রাচুর্যকে নষ্ট করছে, অর্থাৎ সাধারণ যে উৎস থেকে আমি পানি সংগ্রহ করতাম, আমি কৃষির জন্য যেটা উৎস করতাম, সেটা যখনই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, তখন সেটার যে অভিঘাত তৈরি হচ্ছে, সেটা যে প্রভাব তৈরি হচ্ছে, সেটা তখন সেই প্রভাবটা এক ধরনের ডিফারেন্সিয়াল ইম্প্যাক্ট তৈরি করছে। তার মানে জিনিসটাই হচ্ছে এরকম, ইকোলজিক্যাল ক্রাইসিস, ক্লাইমেট ক্রাইসিস যখন ইম্প্যাক্ট তৈরি করবে, সেই ইম্প্যাক্টটা সে সুষমভাবে তৈরি করবে না, সে অসমভাবে তৈরি করবে। সে যে কিনা ধনবান তার উপরে যতটা তৈরি করবে, তার চেয়ে অনেক বেশি তৈরি করবে যে কিনা অধনবান, কিংবা যে কিনা আপনার প্রান্তিক, কিংবা যে কিনা বিত্তহীন, তার উপরে অনেক বেশি তৈরি করবে। যেমন ধরুন, আমরা আপনার আলোচনাতেই চলে আসি, আপনার এই
মানে উষ্ণতা। একটা মেয়ে রান্নাঘরে রান্না করে, হুম সুতরাং তাকে রান্নাঘরের তাপ সহ্য করতে হচ্ছে এবং যে তাপ বেড়ে যাচ্ছে সেটাকেও তার সহ্য করতে হচ্ছে। অবশ্যই তার স্বামী রিক্সা চালায়, তাকেও তাপ সংকট করতে হচ্ছে, কিন্তু তাকে কিন্তু রান্নাঘর প্লাস এটাও করতে হচ্ছে। সমস্যাটা কোন জায়গাতে হচ্ছে, মানে আমরা যখন এই যে এই জিনিসগুলোর কথা বলছি, ধরুন আমরা স্পেসিফিক ইনস্ট্যান্সে চলে যেতে পারি, ধরুন ঝড় হয়, বন্যা হয়, তখন মুভমেন্টের ব্যাপার আসে, হুম রাইট? তখন আপনাকে এক ধরনের একটা মানে মোটামুটি ভাবে একটা আশ্রয় কেন্দ্রে যেতে হবে, নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে হবে। আমরা প্রত্যেকটা ঝড়ে দেখতে পাচ্ছি না, আইলা বলেন বাংলাদেশের, আইলা হলো আরো যে 2-3টা, আয়লা, রিমেল। হ্যাঁ হ্যাঁ, আমরা যে কটা দেখতে পাচ্ছি, নারী এবং শিশুর মৃত্যু হার বেশি পুরুষের চাইতে। হুম তো সেটার কারণ যখনই আমরা খুঁজতে চাচ্ছি, তখনই আমরা এই লিঙ্গ বৈষম্যের মধ্যে সে কারণটাকে খুঁজে পাচ্ছি। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে শ্রেণী বৈষম্য সাংঘাতিক রকম ভাবে কাজ করছে। কারণ শ্রেণী বৈষম্য কিভাবে কাজ করছে, শ্রেণীর মধ্যেও শ্রেণী, লিঙ্গ বৈষম্য। দেখেন পৃথিবীতে একটা বড় রকমের তাত্ত্বিক চ্যালেঞ্জ কখন তৈরি হলো, অর্থাৎ আমরা যারা প্রোগ্রেসিভ আইডিওলজির কথা বলছি, সোশ্যালিজমের কথা বললাম, এবং আমরা সোশ্যালিজমের মধ্যে কিংবা মার্কসিজমের মধ্যে আমরা যখন সমাজের বিভিন্ন রকমের মনে করলাম যে ক্লাস ইম্যান্সিপেশন হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত দেশগুলোতে সোশ্যালিস্ট রেভলিউশন হয়েছে সেখানে কিন্তু আপনার জেন্ডার ইম্যান্সিপেশন হয়নি, রাইট? সুতরাং সেখান থেকে আমরা কিন্তু বুঝে গেলাম যে সোশ্যালিজম আপনার জেন্ডার ইনইকুয়ালিটিকে, ডিসক্রিমিনেশনকে পর্যাপ্ত পরিমাণ অ্যাড্রেস করতে পারছে না। সুতরাং সেটা একটা কালচারাল ডাইমেনশন আছে, ইট ইজ নট অনলি দ্য ইকোনমিক ডাইমেনশন। সুতরাং সমাজতন্ত্র কিন্তু সেই যে সংস্কৃতি থেকে যে বৈষম্য তৈরি হচ্ছে, সাংস্কৃতিক চেতনার যে বৈষম্য, সেখান থেকে যে বৈষম্যটা তৈরি হচ্ছে সেটাকে কিন্তু সে সুরাহা করতে পারেনি, সেটাকে বিলুপ্ত করতে পারেনি। এক, আপনি ডোমেস্টিক ভায়োলেন্স দেখেন, ইভেন আপনি দেখেন আপনার মানে যে ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতেও আপনি দেখতে পারেন, করোনার সময় ফ্রান্সে নারী নির্যাতন বেড়ে গেল, কারণ স্বামী স্ত্রী সারাদিন ঘরে থাকতো। এবং এটা আমি ওই হ্যাঁ, আমি আপনার নিউজ পেপার থেকে বলছি, মানে এগুলো অথেন্টিক নিউজ সোর্স থেকে বলছি, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, রাইট? এবং বাংলাদেশেও তাই হয়েছিল, এবং বাংলাদেশে বাল্যবিবাহের হার অনেক বেড়ে গেছিল কোভিডের সময়। এই যে দেখেন, নারীকে মনে করা হচ্ছে বোঝা, সুতরাং তাকে বিয়ে দিয়ে দিতে হবে, সুতরাং তাকে যেমন করে হোক তাকে আমরা তখন বিয়ে দিয়ে দিচ্ছি, তার বাবা মা তাকে রাখতে পারছে না, দাদা দাদি রাখতে পারছে না। সুতরাং এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই মানে যেটা আমরা বলছিলাম যে আমরা প্রাগ্রসর সমাজ ব্যবস্থার মধ্যেও আমরা মানে এই যখন দেখতে পেলাম যে শ্রেণী বৈষম্যর মধ্যে থেকেও আমরা লিঙ্গ বৈষম্যকে বিলুপ্ত করতে পারছি না। যেমন রিক্সাওয়ালা বা বাইরে থেকে আসছে, সে তখন মানে খাবারের যদি একটু এদিক ওদিক হয়, সে তার স্ত্রীর উপরে সে চড়াও হচ্ছে, এবং আমরা গ্রামের ক্ষেত্রেও সেটা দেখতে পাচ্ছি। সুতরাং সেখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে এক ধরনের সাংস্কৃতিক একটা ডাইমেনশন ওখানে আছে। আবার এটাও দেখা যায় যে যখন কিনা একটা বড় কোনো দুর্যোগ হয়, তখন সেই দুর্যোগটাকে মোকাবেলা করার জন্য স্বামীটা সে ফ্যামিলিকে রেখে হয়তো ঢাকা শহরে চলে আসে, তখন মেয়েদের উপরেই পুরো দায়িত্ব পড়ে যায় সেই টেক কেয়ার করা সেই ফ্যামিলি। এবং সে তো টেক কেয়ার করছে, সেটা তো এই জিনিসে যে বাস্তুচ্যুতি যে হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে, যে এই মাইগ্রেশনের কারণেটাও কিন্তু জলবায়ুর কারণেই হচ্ছে, মানে তাই না? এ ব্যাপারে আপনি একজন সমাজবিজ্ঞানী হিসাবে আপনি যদি আরেকটু ইলাবোরেট করেন। এখন আপনি দেখেন জলবায়ু সংকট যখন হচ্ছে, যখন আপনার জলবায়ু ধরেন এই আপনি যে এদেরকে আমরা বলছি ক্লাইমেট রিফিউজি, রাইট, যারা কিনা ক্লাইমেটের কারণে চলে আসছে। এই জন্য স্বামী হয়তো চলে আসছে, স্ত্রীকে রেখে দিচ্ছে, কারণ নদী ভাঙন হয়েছে, পুরো পরিবার ঢাকায় এসে কোথায় থাকবে। হয়তো আপনি লক্ষ্য করবেন যারা কিনা এই ধরনের সিজনাল মাইগ্রেন্টস, তারা ঢাকায় এসে 3-4 হাজার 5 হাজার টাকার একটা রুমের মধ্যে তারা থাকে, এবং তারা মানে কিছুদিন কাজ করে এবং তারা আবার ফিরে যায়। যারা যখন তারা ঢাকায় কাজ করে, তাদের স্ত্রীরা বাড়িতে থাকে এবং তাদের স্ত্রীর উপরে দায়িত্ব বেড়ে যায়। এবং যেহেতু আপনার এখনো পিতৃতান্ত্রিক সংস্কৃতি বাংলাদেশে বিরাজমান, সুতরাং তারা বিভিন্ন রকমের অন্যান্য যেগুলোকে আমরা বলছি জেন্ডার ভায়োলেন্স, এগুলোর শিকার হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রকমের যৌন মানে ইত্যাদির মানে জেন্ডার ভায়োলেন্সের সেগুলো মানে লিঙ্গ এই হুমকির মধ্যে তারা পড়ছে। সেখান থেকে নারীর ইয়েটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ জলবায়ু কেন্দ্রিক যে জিনিসটা সেটাকে বেড়ে যাচ্ছে, রাইট? এবং এভাবে আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আপনার প্রান্তিক মানুষ, অর্থাৎ যাদের কিনা আপনার রাজনৈতিক দিক থেকে যারা প্রান্তিক, যারা শিক্ষার দিক থেকে প্রান্তিক, যারা আপনার অর্থনীতির দিক থেকে প্রান্তিক, যারা কিনা তাদের আপনার জাতিগত পরিচয়ের দিক থেকে প্রান্তিক, এবং যারা কিনা তাদের লিঙ্গ পরিচয়ের দিক থেকে প্রান্তিক, তারা এই সংকটের মধ্যে অনেক বেশি তাদের মধ্যে
মানে ভুক্তভোগী তারা হয়। তো আপনার এই পুরো আলোচনা থেকে যে জিনিসটাকে খুব আমাদের কাছে খুব স্পষ্ট হলো সেটা হচ্ছে যে জলবায়ু সংকট এবং জেন্ডার সংকটের মধ্যে একটা গভীরতর আন্তঃসম্পর্ক রয়েছে এবং যেটা কিনা এক ধরনের একটা কাঠামোগত বৈষম্যও রয়েছে। তো কেন এই সম্পর্কটা বোঝা তাহলে কেন গুরুত্বপূর্ণ কেন বলে মনে হয়? না, এটা এই কারণে বুঝতে হবে, অর্থাৎ আপনি যদি আজকে মানে লিঙ্গ বৈষম্যের কাঠামোগত যে ভিত্তি সেটাকে যদি আমরা অনুভব করতে পারি কিংবা সেটাকে যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই জলবায়ু সংকটের মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কেন মেয়েরা অনেক বেশি সেখানে ভোগান্তির শিকার হবে। দেখেন, নারীর কি কি দিক থেকে তারা পশ্চাৎপদ। অর্থনৈতিক দিক থেকে নারী পশ্চাৎপদ থাকে। আপনি একটা ইম্যান্সিপেটেড ফ্যামিলি, অর্থাৎ ইম্যান্সিপেটেড ফ্যামিলি বলতে আমরা সেই ধরনের পরিবারকে বোঝাচ্ছি যেখানে কিনা নারী প্রচুর পরিমাণ শিক্ষিত, অর্থাৎ নারী শিক্ষিত হয়েছে, তিনি পেশায় কাজ করছেন, তিনি একটা পেশায়, তাকে পর্যন্ত বাসায় এসে হয়তো রান্না করতে হচ্ছে, তাকে মাথার মধ্যে রাখতে হচ্ছে যে আচ্ছা আমার এই জিনিসটা কিভাবে কিনবো, আমার পরিবারের বাজেটটা কিভাবে ঠিক হবে, তাকেও পর্যন্ত করতে হচ্ছে। আর যেখানে কিনা নারীর সেই অর্থনৈতিক স্বাবলম্বী নয়, হ্যাঁ, এবং যেখানে কিনা তার অন্যান্য ভাবে তার সাইকোলজিক্যাল যে তার ইম্যান্সিপেশন তার হয়নি, অর্থাৎ সে ডিসিশন মেকিং এ কোনো পার্টিসিপেশন তার নাই, তার মানে ইম্যান্সিপেশন, সে বাড়ির বাইরে কোথাও যেতে গেলে তাকে বারবার বলা হচ্ছে এই জায়গাটা পাবলিক স্পেস তোমার জন্য না, তোমার স্পেস হচ্ছে প্রাইভেট স্পেস হচ্ছে তোমার। সুতরাং এই কাঠামোর মধ্যে যখনই একটা সংকট আপনার মানে একটা সংকট কি উত্তরণের জন্য যদি মুভমেন্ট দরকার হয়, নারী কিন্তু মুভমেন্ট করতে পারছে না, খেয়াল করেন। অর্থাৎ জলবায়ু সংকটটাকে উত্তরণের জন্য যদি আপনাকে মুভ করতে হয়, সুতরাং সে যতক্ষণ পর্যন্ত ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে না থাকছে ততক্ষণ পর্যন্ত মেয়েটা মুভ করতে পারবে না, এটা খেয়াল করছেন। অর্থাৎ তাকে ম্যারিড হতে হবে, আর সে যদি ব্যাচেলার হয় সে ঢাকায় এসে উঠতে পারবে না। সুতরাং তাকে একটা কিনশিপের মধ্যে থাকতে হবে, ম্যারিটাল কিনশিপের মধ্যে থাকলে, অর্থাৎ ক্লাইমেট ক্রাইসিসের থেকে বাঁচতে গেলে আমাকে যদি মুভমেন্টে যেতে হয়, স্পেশাল মুভমেন্ট আমরা বলি, স্থানান্তর যদি আমার করতে হয়, আমাকে গ্রাম থেকে যদি শহরে আসতে হয়, তাহলে আমার স্বামীর হাত ধরে আসতে হবে। আমি ঢাকা শহরে একা আসলে আমি যে কোনো সময় আমি হয়তো কোনো মাস্তানের পাল্লায় পড়ে যাব। সুতরাং একটা নারী তো একা আসতেও পারবে না ঢাকা শহরে। সুতরাং ক্লাইমেট ক্রাইসিসের সাথে স্পেশাল মুভমেন্ট, অর্থাৎ এই যে মানে স্পেশাল মুভমেন্ট বলতে বোঝাচ্ছি আমরা স্থানান্তর, এক জায়গা থেকে আমি আরেক জায়গায় যাব, এই স্পেশাল মুভমেন্ট যদি হয়, ক্লাইমেট ক্রাইসিস থেকে বাঁচার উপায়, নারী একা যেতে পারবে না, কারণ সোসাইটি সেই সিকিউরিটি তাকে দিচ্ছে না। সে যতক্ষণ পর্যন্ত ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে না আসছে ততক্ষণ পর্যন্ত তার মুভমেন্ট সিকিউরিটি তৈরি হচ্ছে না। তার ভাইয়ের হাত ধরে আসতে হচ্ছে, তার স্বামীর হাত ধরে আসতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত নারী একা না আসতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জেন্ডার ডিফারেন্সেস মানে ভিকটিম সে থেকেই যাবে। সুতরাং এটা হচ্ছে প্যাট্রিয়ার্কির একটা বড় রকমের ক্রাইসিস। হ্যাঁ, আপনি অত্যন্ত সুন্দর করে অনেক প্রেক্ষাপটগুলো ব্যাখ্যা করেছেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং বৈশ্বিক পরিসরে এই ইস্যুটাকে, গ্লোবাল এই যে জলবায়ু পরিবর্তনের যে ইস্যুটা, এটাকে আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তো আমার একজন সমাজবিজ্ঞান হিসেবে আপনার কাছে আমার জানার মানে হিসাবে মানে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে এই যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাহলে যতটুকু বোঝা গেল যে সচেতনতার একটা বড় জায়গা ভূমিকা আছে, তো এই সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কি করা যেতে পারে, এটা এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশেষ করে যেহেতু আপনি শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, উচ্চতর শিক্ষা কারিকুলামের মধ্যে কিভাবে এটাকে অন্তর্ভুক্ত করাটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু প্রয়োজন বলে আপনাদের মনে হয়? না, এটা ভালো প্রশ্ন। প্রথমত হচ্ছে যে আপনি খেয়াল করেন যে আপনার আপনারা যেদিন আপনাদের গবেষণা উপস্থাপন করেছিলেন সেদিন আমরা আলোচনায় যুক্ত হয়েছিলাম এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে আমরা জলবায়ু কেন্দ্রিক অর্থাৎ নারীর ক্ষমতায়ন চিন্তা করব, না আমরা সাধারণ নারীর ক্ষমতায়ন চিন্তা করে আমরা জলবায়ু কেন্দ্রিক সংকটকেও আমরা মোকাবেলা করতে পারবো। আমার অবস্থান হচ্ছে আমরা যদি নারীর মানে সাধারণ ক্ষমতায়ন যেটা বলতে আমরা বুঝাই সেইটার দিকে যদি যাই, তখন কিন্তু আমরা বিভিন্ন এই ধরনের যেগুলো কিনা কম্পার্টমেন্টাল ইস্যু সেগুলোকেও কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো, যেটাকে আমরা বলছিলাম জেনারিক ওয়েতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যদি আজকে ওই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে একটা নারী যতক্ষণ পর্যন্ত ভাইয়ের হাত না ধরতে পারছে, স্বামীর হাত না ধরতে পারছে, সে গ্রাম থেকে বেরোতে পারছে না। গ্রাম থেকে বেরিয়ে যদি তাকে বাঁচতে হয় তাহলে তার স্বামীর হাত এবং ভাইয়ের হাত না ধরলে সে বেরোতে পারছে না।
এই যে পিতৃতান্ত্রিক সংস্কৃতি থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, আপনি যদি নারীকে যদি একজন স্বাবলম্বী মানুষ হিসেবে যদি আপনি প্রক্ষেপণ করতে পারেন সমাজে, তখন কিন্তু নারীর একটা ভিন্ন আপনার অবস্থান তৈরি হবে এই সমাজে। হ্যাঁ, তখন নির্ভরশীল নারী থেকে আমরা যেটাকে বলছি অবমুক্ত নারী তৈরি হবে। সুতরাং এই নির্ভরশীলতা থেকে একটা অবমুক্ত নারী নির্মাণ করা আমাদের একটা প্রধান কাজ, ঠিক আছে? এবং সেখানে যখনই আমরা তৈরি করতে পারবো, সুতরাং এখানে দুটো দিক আছে, একটা দিক হচ্ছে অর্থনৈতিক দিক আর একটা সাংস্কৃতিক দিক। অর্থাৎ নারীকে অর্থনৈতিক দিক এবং প্রায়োগিক দিকটা কি, নারীকে যত বেশি আপনি শিক্ষার মধ্যে সম্পৃক্ত করতে পারবেন, তাকে যত বেশি আপনি বুদ্ধিবৃত্তিক কাজে সম্পৃক্ত করতে পারবেন, তাকে যত বেশি আপনি বিভিন্ন রকমের মানে সাংগঠনিক কাজে যুক্ত করতে পারবেন, তাতে যত উৎপাদনমুখী কাজের সাথে যুক্ত করতে পারবেন, তার মধ্যে সেলফটা তৈরি হবে, তার অহংটা তৈরি হবে, তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে, তার মধ্যে ঝুঁকি নেওয়া, তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হবে। এই যে একটা সক্ষম নারী যে আপনি যদি নির্মাণ করতে পারেন, যার জন্য শিক্ষা একটা অত্যন্ত বড় মানে প্রকোষ্ঠ, একটা বড় আমাদের প্ল্যাটফর্ম, সেটা ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত কিছু, সুতরাং সেটাকে আমাদের হাতে লাগাতেই হবে, রাইট? এবং আমাদেরকে কালচারাল রেভলিউশনটা করতেই হবে প্যাট্রিয়ার্কিকে কেন্দ্র করে, রাইট? কারণ আপনি জানেন প্যাট্রিয়ার্কির সপক্ষে বিভিন্ন ইনস্টিটিউশন কাজ করে। হ্যাঁ, বিভিন্ন রকমের গতানুগতিক প্রতিষ্ঠান আছে যারা কিনা এই পিতৃতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায়, এবং সেটা হয়তো বাংলাদেশও সেখান থেকে সেই ঝুঁকি থেকে মুক্ত নয়। হ্যাঁ, সুতরাং আমাদেরকে সেই সাংস্কৃতিক মানে আন্দোলনটাকেও চালিয়ে যেতে হবে। অর্থাৎ যে সংস্কৃতি পিতৃতন্ত্রকে নির্মাণ করে, সেই পিতৃতান্ত্রিক সংস্কৃতিকেও আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে, নারীকে প্রশ্নবিদ্ধ করতে হবে, পুরুষকে মিলে সমাজকে প্রশ্নবিদ্ধ করতে হবে, সেটা আমাদের একটা বড় ধরনের কাজ। এবং আমাদেরকে স্বাবলম্বী নারী তৈরি করতে হবে, সেটা শুধুমাত্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, সাংস্কৃতিকভাবে স্বাবলম্বী, রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং সাংস্কৃতিক অর্থে স্বাবলম্বী যে নারী, সেই নারীকে যখন আমরা নির্মাণ করব সেটা। এবং তার সবচেয়ে বড় কাজটা হচ্ছে শিক্ষা। ধরুন আমরা পৃথিবীতে, আমি একসময় শিশু শ্রম নিয়ে প্রচুর কাজ করতাম। আমরা দেখেছি যে একজন শিক্ষিত বাবা মার সন্তান এবং একটা মানে স্কুলে যায়নি বাবা মার সন্তানের শিশু শ্রমিক হওয়ার সম্ভাবনা কত। আমরা দেখেছি যে 7 গুণ বেশি যে বাবা মা স্কুলে যায়নি, তার বাচ্চাকে শ্রমে পাঠানোর সম্ভাবনা হচ্ছে 7 গুণ বেশি, 700%। হ্যাঁ, 700 মানে এটা 700%, 7 টাইমস হাইয়ার। কারণটা কি? যখনই একটা বাবা মা স্কুলে যায়, তার মধ্যে যে নতুন যে সে পৃথিবীটাকে দেখে, যে মানুষটাকে দেখে, যেটা সে সন্তানের মধ্যে সেই মানুষটাকে খুঁজতে চায়। আর যখনই সে নিজে স্কুলে যায় না, সেই সন্তানের মধ্যে সেই মানুষটাকে খুঁজতে চায় না। সুতরাং ওইটা দেখতে হবে যে আমরা কোন মানুষটাকে দেখতে চাই মেয়েদের মধ্যে। পুরুষ যে স্বাবলম্বী পুরুষ, সে কি সেই নারীটাকে দেখতে চায়? এইটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব, রাইট? এবং সেই মানুষটাকে যখন আমরা দেখতে চাবো, আমরা যখন স্বাবলম্বী মানুষ দেখতে চাবো, আমরা স্বাবলম্বী নারী দেখতে চাই না, আমরা স্বাবলম্বী পুরুষ দেখতে চাই না, আমরা স্বাবলম্বী মানুষ দেখতে চাই, লিঙ্গ নিরপেক্ষ, অর্থাৎ জেন্ডার ইরেসপেক্টিভ। তখনই আমরা কিন্তু এই কাজটা করতে পারবো। এবং সেইখানেই শিক্ষার একটা বড় রকমের কাজ থাকবে, সেই জিনিসটা করা। আপনি অন্যান্য ক্ষেত্রে নারীদেরকে আপনি কাজ দিচ্ছেন, আপনি সেখানে যেটাকে আমরা বলি পজিটিভ ডিসক্রিমিনেশন, রাইট? এই যে পজিটিভ ডিসক্রিমিনেশনটা কি, আপনি নারীকে হয়তো কোটা দিচ্ছেন, নারী বেশি আসবে, ফিজিক্যালি চ্যালেঞ্জ সে বেশি আসবে, যে কিনা এথনিক মার্জিনালাইজ সে বেশি আসবে। সুতরাং পজিটিভ ডিসক্রিমিনেশন একটা খুব ভালো রকমের পলিসি মেজার, যেটা দিয়ে আমরা কিনা এই জেন্ডার ডিসক্রিমিনেশনকে অ্যাড্রেস করতে পারি। এবং আমি সেইটাকে বেশি গুরুত্ব দিই। আমি মনে করি যে আমরা যদি প্যাট্রিয়ার্কিকে যদি আমরা মানে অ্যাড্রেস করতে পারি, আমরা যদি প্যাট্রিয়ার্কি থাবাটাকে গুটিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আপনি নারীর যে ক্লাইমেট ইনজাস্টিস সেটাকেও আপনি অ্যাড্রেস করতে পারবেন। হ্যাঁ, তারপরেও নিশ্চয়ই আপনি লবণাক্ততা কমাতে চাইবেন, তখন নারী আরো বেশি উপকৃত হবে। আপনি খরা কমাতে চাইবেন, অর্থাৎ আপনারা আপনাদের গবেষণার মাধ্যমে নারীর মানে ক্লাইমেট ক্রাইসিস থেকে নারীর যে ঝুঁকিগুলো বাড়ছে, আপনারা তো সেগুলোকে চিহ্নিত করছেন। সুতরাং সেগুলোকে আপনি অ্যাড্রেস করেন, তাহলে সেটা হবে একটা এক ধরনের আপনার মানে ইন্টারভেনশন হলো। তারপরেও আপনি খেয়াল করেন, আপনারা যদি একটু ওভারঅল যদি নারীর ক্ষমতায়ন এবং আমরা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে যদি আপনি নারীকে বের করে নিয়ে এসে স্বাবলম্বী নারী নিয়ে আসতে পারেন। এবং এখন কিন্তু আমরা পিতৃতান্ত্রিকতার থেকে বেরিয়ে আমরা এমন কোনো র্যাডিক্যাল ফেমিনিজমের কথা বলছি না। আমরা যেটা বলতে চাচ্ছি এখন, যেটাকে কিনা বলা হচ্ছে যে আমরা এক ধরনের একটা ভারসাম্যযুক্ত সমাজ নির্মাণ করতে চাচ্ছি, লিঙ্গের ভারসাম্য। সেখানে নারী পুরুষ তার পরস্পরের প্রতিপক্ষ না, তারা পরস্পরের সহযোগী। সুতরাং সেই সংস্কৃতিটাকে তৈরি করতে হবে, সহযোগী মানুষের সংস্কৃতিটাকে। সেখানে নারী পুরুষের প্রতিপক্ষ না,
পুরুষ নারীর প্রতিপক্ষ না। সুতরাং সেই দিকে যদি আপনি এগিয়ে যেতে পারেন, নিশ্চয়ই আপনারা যে যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন সেটা আরো সহজে আপনারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি সত্যি সত্যি কথাটাই বলেছেন যে আসলে এই যে একটা সুন্দর মানে সমাজ যদি গড়তে হয়, সুন্দর দেশ কিংবা সুন্দর একটা বিশ্বকে যদি, ধরিত্রীকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই যে সব বৈষম্যগুলো আছে, যেখানে যেখানে কিনা জেন্ডার বৈষম্য কিংবা ক্লাইমেটের যে বৈষম্য, যে সেই বৈষম্যগুলোকে অনেক বেশি কমাতে হবে এবং তাতে আমরা একটা সুন্দর বিশ্ব এবং সুন্দর সমাজকে আমরা তৈরি করতে পারবো, সুন্দর দেশ গঠন করতে পারবো। এবং এজন্য আমাদেরকে খুব ভালোভাবে বোঝা উচিত যে কিভাবে আপনার জলবায়ু সংকট এবং জেন্ডার সংকটের মধ্যে যে আন্তঃসম্পর্কগুলো আছে, সেই সম্পর্কের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলোকে আরো সামনে আমাদেরকে তুলে ধরতে হবে এবং আমাদেরকে সেই বিষয়গুলোকে নিয়ে বলতে হবে এবং সেই বলার মধ্যে দিয়ে সচেতনতার একটা জায়গা তৈরি করতে হবে এবং সমাজের সকল স্তরে এই বিষয়গুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে। তাহলে আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো। তো ধন্যবাদ প্রফেসর মনিরুল ইসলাম খান আপনার সুন্দর বক্তব্যের জন্য এবং সুন্দর আলোচনার জন্য, যেটা কিনা আমি মনে করি যে আমাদের সবার জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে আমাদের সমাজ বিশ্লেষণে এবং আমাদের সমাজ নির্মাণে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশকে।